আমি বাসায় যাব রাজ, আমাকে বাসায় নিয়ে চল। ভাই আপনি অসুস্থ, এখন কিভাবে? সমস্যা নেই, আমি ঠিক আছি, বাসায় যাব, তুই ব্যবস্থা কর। রায়হান বলতেই রাত চলে যায় সেখান থেকে। রাত চলে যেতেই রায়হান মিতুকে বলে, এত অপমানিত হওয়ার পরও এখানে আসলে কেন? কোনো এক সময় ভালোবেসেছিলাম বলে। মিতুর কথায় রায়হান তাচ্ছিল্য হেসে বলে, ওইসব ফালতু কথা আমার সামনে অন্তত বলো না। তুমি আর কখনো আমার সামনে আসবে না। গেট আউট। রায়হান, আই সে গেট আউট। মিতু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। রাজ আধ ঘন্টার মধ্যেই সব ব্যবস্থা করে রায়হানকে নিয়ে বাড়ি ফিরে। রায়হান বাড়ি ফিরে কোনো দিকে না তাকিয়ে দুর্বল পায়ে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে নিলে পড়ে যেতে নেয়। রাস্তাকে ধরতে নিলে সে নিষেধ করে। রায়হান কোনো মতে সিঁড়ি বেয়ে রুমের সামনে এসে কাঁপা কাঁপা হাতে রুমের পিনকোড দিয়ে রুমে ঢুকতেই তার নাকে এসে বাড়ি খায় মেলি ঘ্রাণ, যা তার অতি প্রিয় নারীর ছিল। আজ তার প্রিয় নারী নেই, কিন্তু বাড়ির প্রতিটা কোণায় তার স্মৃতি রয়ে গেল। রায়হান চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। তার বন্ধ চোখ গড়িয়ে পানি পড়ে। রায়হান কাঁপা কাঁপা পায়ে রুমে ঢুকে পুরো রুমে চোখ বুলিয়ে তার প্রিয় নারীকে খুঁজে, কিন্তু কোথাও তাকে পায় না। সে চোখ ঘুরিয়ে বেডে তাকাতেই দেখে দুটা কাগজ আর সাবুকে দেওয়া রায়হানের সমস্ত কিছু। রায়হান সব কিছু উপেক্ষা করে কাগজ দুটো হাতে নেয়। কাগজগুলো খুলতে গিয়ে তার গলা শুকিয়ে আসছে, বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। সে প্রথমে বড় কাগজটা খুলে পড়ে, সেটা পরেই হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে। তার হাতে শ্রাবুর দেওয়া ডিভোর্স পেপার, সেখানে শ্রাবু সাইন করে দিয়েছে। রায়হান ডিভোর্স পেপারটা রেখে দ্বিতীয় কাগজটার ভাঁজ খুলে, এটা একটা চিঠি। রায়হান চোখ মুছে চিঠিটা পড়তে শুরু করে। প্রিয় শখের পুরুষ, আজ আপনাকে কিছু কথা না বললেই নয়। আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু আজ আর বাসি না। আমি আপনাকে ঘৃণা করি। আমার সাথে অভিনয় করার জন্য, আমার অনাগত সন্তানকে মেরে ফেলার জন্য আল্লাহ আপনাকে আর আপনার গার্লফ্রেন্ডকে শাস্তি দিক। আপনি বলেছিলেন না আমাদের একটা সংসার হলেও পারতো, কিন্তু আমাদের আর সংসার হবে না। আমি আজ চলে যাচ্ছি বাংলাদেশ। আমাকে খোঁজার চেষ্টা করবেন না, আর আপনি আমাকে খুঁজবেন না, সেটাও আমি ভালো করেই জানি। রাজ ভাইয়াকে কেন ঠকালেন? মানুষটা তো আপনার ছোট ভাই ছিল। আপনি তাকেও ঠকালেন। আমাদের আর কখনো দেখা হবে না। আমাদের সংসারের সমাপ্তি এখানেই। আমার বাচ্চাটাকে আমি আজ না মারলে কাল অবশ্যই আপনি না হলে আপনার গার্লফ্রেন্ড ঠিকই মেরে দিত। তাই আমি আমার গর্ভপাত করলাম, আমার বাচ্চাকে মেরে ফেললাম। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, আপনিও করে দেবেন। ভালো থাকবেন, রাজ ভাইয়াকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। ইতি আপনার ভালোবাসা না পাওয়া অভাগী। রায়হান চিঠিটা পড়ে বুকের সাথে চিঠিটা চেপে ধরে চিৎকার করে কান্না করে ওঠে। সে কান্না জড়িত কণ্ঠে বলে, জান রে, কেন আমাকে একটু বিশ্বাস করলি না? আমি তোকে ভীষণ ভালোবাসি রে জান। আমার বুকটা খালি করে কেন চলে গেলি? তোর আর আমার ভালোবাসার অংশটাকে কেন মেরে ফেললি রে জান? আমার বাচ্চাটাকে কেন মেরে ফেললি? তুই কেন একটাবার সত্যি যাচাই করলি না জান? তার কান্না জড়িত কথার মাঝেই তার কোলে উঠে শাম্মী। রায়হান শাম্মীকে দেখে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, তোমার মাম্মাম আমাদের ছেড়ে চলে গেছে শাম্মী। তোমার মাম্মাম আমাকে আবারও একা করে দিল, আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিল। রায়হানের কথা শাম্মী বুঝলো না বুঝলো জানা নেই। হয়তো বুঝেছে, আবার হয়তো বুঝেনি। শাম্মীও রায়হানের বুকের সাথে লেপ্টে গিয়ে ম্যাও করে কান্না করতে থাকে। পুরো রুমে শুধু রায়হানের হাহাকারের আওয়াজ শোনা যাচ্ছে। আজ রায়হান চৌধুরী পুরোপুরি ভেঙে গেছে। তার অসহায়ত্ব তাকে ভেঙে দিল। সে আবারও একা হয়ে গেল। রাত 12টায় রুমে বারান্দায় এলোমেলো অবস্থায় বসে আছে শ্রাবু। চোখ শুকনো, গালে আর ঠোঁটের কাটা দাগটা কিছুটা মুছেছে। সেদিনের পর শ্রাবু 2 দিন রুম বন্দি ছিল। রুম থেকে না বের হয়েছে আর না কিছু খেয়েছে। সবাই এত করে ডেকেও কেউ তাকে রুম থেকে বের করতে পারেনি। সেদিন রেহেনা বেগমের প্রতিটা কথা শ্রাবু শুনেছিল। 2 দিন পর রুম থেকে সে বের হয় না, সে বের হয়নি, বরং সূর্য, সাইফুল, বিথি, রাফিদ, হৃদয়, সুমাইয়া মিলে রুমে ডুপ্লিকেট চাবি দিয়ে নখ খুলে রুমে ঢুকে।
শ্রাবুর বিধ্বস্ত অবস্থায় ফ্লোরে শুয়ে থাকতে দেখে তারপর সূর্য, বিথি, সুমাইয়া জোর করে তাকে ফ্রেশ করে রুম থেকে বের করে। সূর্য নীরবে চোখের পানি ফেলে। বাড়ির চঞ্চল মেয়েটার আজ একদম নিশ্চুপ, কথাও বলে না কারোর সাথে। সেদিনের পর থেকে সূর্য তাকে খাইয়ে দেয়। শ্রাবু বিষণ্ণ মন নিয়ে যখন বারান্দায় বসেছিল তখনই রুমে প্রবেশ করে মরিয়ম বেগম, সূর্য, বিথি, সুমাইয়া। তারা রুমে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। তারা একে অপরের দিকে তাকায়। সূর্যের হাতে শ্রাবুর পছন্দের পুডিং। শ্রাবুকে স্বাভাবিক করার জন্যই মূলত তারা এসেছে। তারপর তারা চারজন একসাথে বারান্দায় গিয়ে শ্রাবুকে এলোমেলো অবস্থায় বারান্দার ফ্লোরে বসে থাকতে দেখে মরিয়ম বেগম শব্দ করে কান্না করতে নিলে সূর্য তার হাত চেপে ধরে মাথা নাড়িয়ে না বোঝায়। মরিয়ম বেগম শ্রাবুর ইশারা বুঝে চোখ মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চায়। সূর্য শ্রাবুর সামনে এসে তাকে ডেকে বলে, এই পাখি দেখ, তোর জন্য পুডিং এনেছি, খাবি না? আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি। শ্রাবু সূর্যের কথায় সবার দিকে এক পলক তাকিয়ে মলিন হেসে বলে। ইচ্ছে করছে না আপু। তার কথায় বিথি বলে, তা কি করে হয় পাখি? তুই না খেলে আমরাও খাবো না। আপু আমার ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। এবার সুমাইয়া বলে, না না, আমার ননদিনী আগে খাবে, তারপর বাকি সবাই। ভাবি ভালো লাগছে না। মরিয়ম বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, সবাই বলছে যখন একটু খা মা। আম্মু, বল মা। রায়হান ভাইয়া ফোন করেছে তোমাদের। শ্রাবুর কথায় মরিয়ম বেগমের হাত থেমে যায়। মরিয়ম বেগম ঢোক গিলে সূর্য, বিথি আর সুমাইয়ার দিকে চোখ ঘুরিয়ে তাকায়। এসব কথা বাদ দে, তুই বরং আগে পুটিংটা খা। আম্মু কথা ঘোরাচ্ছ কেন বলো তো? মরিয়ম বেগম এবার একটু গম্ভীর হয়ে বলে। দিয়েছিল? শ্রাবু এবার উদ্ঘৃন্ন হয়ে বলে, আম্মু উনি এখন কেমন আছে? তা জেনে তুই কি করবি? আম্মু প্লিজ বলো না। ভালো আছে এখন। উনি আমার কথা জিজ্ঞেস করেনি। না, কেন করবে? বল আমায় কেন করবে? আম্মু চুপ, একদম কথা বলবি না। তার বাচ্চাকে মারার সময় তোর তার কথা মনে ছিল না? এখন সে মরল কি বাঁচলো তা জেনে তোর লাভ কি? ডিভোর্সও পর্যন্ত দিয়ে আসলি। আম্মু আমি অ্যাবর্শন করিনি। শ্রাবুর একটা কথাই চারজনের মাথায় বাজ পড়ে। এই মেয়ে বলছে কি অ্যাবর্শন করবে মানে কি? তাহলে বলল কেন সে অ্যাবর্শন করিয়েছে? শ্রাবুর কথায় সূর্য শ্রাবুকে নিজের দিকে ঘুরিয়ে বলে, এই পাখি কি বলছি? তুই আবর্ষণ করিসনি মানে কি? হ্যাঁ আপনি, আমি অ্যাবর্শন করিনি। আমি কিভাবে পারতাম আমার সন্তানকে মেরে ফেলতে? তাহলে তুই কেন বললি তুই আবর্ষণ করেছিস? আপনি, আমি এই কথা না বললে দুদিন পর তারাই আমার বাচ্চাটাকে মেরে ফেলতো, ঠিক আগের মতো করে। আমি কি করে আমার ভালোবাসার চিহ্ন জেনে শুনে নিশ্চিহ্ন করে দিতাম? তাই আমি বলেছি আমি অ্যাবর্শন করিয়েছি। তাহলে সেদিন তুই সারাদিন কোথায় ছিলি? ডিভোর্সের জন্য সবকিছু করতে আর বাংলাদেশের ফ্লাইটের টিকিট কাটাতে সারাদিন আমি বাইরেই ছিলাম। তুই কি বাচ্চাটাকে রাখতে চাস? শ্রাবু কিছু না বলে অশ্রুসিক্ত নয়নে সূর্যের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সূর্য তাকে হ্যাঁ বলতে দেখে বলে, যদি রায়হান কখনো জেনে যায়? শ্রাবু এবার ভয়ার্ত চোখে সূর্যের দিকে তাকিয়ে তার হাত দুটো নিজের কাপা হাতের মুঠোয় নিয়ে কাপা কাপা গলায় বলে, আপনি প্লিজ, তোমরা তাকে কখনো জানিও না, তাহলে আমি আমার বাচ্চাকে আবারও হারিয়ে ফেলবো। প্লিজ তোমরা এই চারজন বাদে কেউ যেন না জানে, আমি তোমাদের কসম দিলাম। নিশ্চিন্তে থাক, আমরা কেউ কাউকে বলবো না। কিন্তু পাখি, সময়ের সাথে সাথে তো তোকে দেখে সবাই বুঝে যাবে, তখন কি করবি? কেউ বোঝার আগেই দূরে কোথাও চলে যাব। শ্রাবুর কথায় এবার বিথি বলে, এসব কি বলছিস তুই পাখি? দূরে কোথাও যাবি মানে কোথায় যাবে? জানি না আপু। আচ্ছা, এখন এসব বাদ। যখন সময় হবে তখন আমি তোকে আমার সাথে নিয়ে যাব। এতে রাফিদের আম্মুও খুশি হবে, আর কেউ কিছু জানবেও না। আর না আমার শাশুড়ি কাউকে কিছু বলবে। বিথির কথায় সুমাইয়া বলে, আমি একটা কথা বলি। সুমাইয়ার কথায় সবাই সুমাইয়ার দিকে তাকায়। সুমাইয়া তাদের দিকে তাকিয়ে বলে, এক কাজ করলে কি হয়? আমাদের বাড়িটা তো আব্বু মারা যাওয়ার পর খালিই পড়ে আছে, সেখানে না হয় ননদিনী থাকবে। সুমাইয়ার কথায় সূর্য বলে, কিন্তু সেই সময় পাখি একা কিভাবে থাকবে? তার পাশে কাউকে লাগবে। এক কাজ করো আপু, এই কথা তোমরা দুজন জিজুদের জানাও আর আমি ওনাকে বলবো। তারপর তাদের তিনজনকে আমরা শাসিয়ে বলবো যেন এই কথা আর কেউ না জানে। আর আমরা তিনজন ওনাদের তিনজনকে নিয়ে এক সপ্তাহ করে ননদিনীর কাছে থাকবো।
সুমাইয়ের কথায় এবার তারা দু বোনও রাজি হয়, আর শ্রাবু তাদের প্ল্যান শুনে মলিন হাসে। আর এদিকে মরিয়ম বেগম মেয়ের দিকে তাকিয়ে থেকে তাদের কথা শুনে কিন্তু কিছুই বলে না। তাদের কথা শেষ হতেই মরিয়ম বেগম উঠে চলে যেতে নিলে শ্রাবু পেছন থেকে তাকে ডেকে বলে, আম্মু আমি সত্যিই তোমার মেয়ে তো? শ্রাবুর কথায় সবাই চুপ হয়ে যায়। মরিয়ম বেগম থেমে যায়। সে আবারও পিছু ফিরে তাকাতেই দেখে শ্রাবু দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে কথাটা বলছে। মানে? আমাকে কেন তুমি কখনো বিশ্বাস করলে না আম্মু? আম্মু আমাকে তুমি কোনোদিনও বোঝোনি, আর না কখনো একটু বিশ্বাস করেছো। আমাকে মাফ করে দিও আম্মু। তোমার আদরে যত্ন করে বড় করা ছেলেকে মারতে চেয়েছিলাম বলে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার বাচ্চাটার কথা ওনাকে বলে আমার বেঁচে থাকার কারণটাকে ছিনিয়ে নিও না। মরিয়ম বেগম আর দাঁড়ালেন না সেখানে, চোখে পানি নিয়ে সেখান থেকে চলে যায়। শ্রাবুর বন্ধ চোখের কান মিশবে পানি গড়িয়ে পড়ে। সে মলিন হেসে বিড়বিড়িয়ে বলে, আমাকে একটু ভালোবাসলেও পারতেন রায়হান ভাই। আমার জীবনের 22টা বছর আপনার নামেই গেল। আজ থেকে আমার বাকিটা জীবন যাবে আমার সন্তানের নামে। শ্রাবুর বিড়বিড়িয়ে বলা কথাগুলো উপস্থিত তিনজনের কানে গেল। তারাও নীরবে চোখের পানি ফেলে। ভাই বনুর কাছে যাবেন না? রায়হান নিজের রুমের বারান্দায় তার আর শ্রাবুর একটি ছবির ফ্রেম হাতে নিয়ে রকিং চেয়ারের চোখের উপর হাত রেখে বসেছিল। তখনই রাজ এসে রায়হানকে এই কথা বলে। রায়হান কপাল থেকে হাত সরিয়ে রাজের দিকে তাকায়। তার চোখ অসম্ভব লাল হয়ে আছে, চোখও ভিজে আছে। রায়হানের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। আজ 12 দিন হয়ে গেল শ্রাবু তার কাছে নেই। রায়হান রাজের থেকে চোখ সরিয়ে নিকশ কালো আকাশের দিকে তাকিয়ে ছোট্ট করে জবাব দেয়, না। ভাই বনুর ভুলটা তো ভাঙাতে হবে। যে নিজে ভুল করে তার ভুল ভাঙানো সম্ভব না, আর আমিও তার ভুল ভাঙাতে চাই না। ভাই আপনি একটা বার কথা বলে দেখেন। না রে, থাকুক সে তার মতো। তুই বরং মিতুর সাথে সম্পর্ক ঠিক কর। ভাই আমি তাকে ডিভোর্স দেব। এখন তুইও কি আমাদের অবিশ্বাস করছিস রাজ? না না ভাই, এসব আপনি কি বলছেন? আমি মরে গেলেও আপনার নামে এসব কখনোই বিশ্বাস করব না। তবে আমার মনে হয় মিতু এই সম্পর্কে ভালো নেই। কেন, কি হয়েছে? বনু মিতু আর আমার নামে যা বলেছে সবই সত্যি ছিল ভাই। রায়হান এবার ভ্রু কুঁচকে রাজের দিকে তাকায়, আর রাজ রায়হানকে তাকাতে দেখে মাথা নিচু করে ফেলে। রায়হান রাজের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি বলতে চাইছিস খুলে বল। রাজ মাথা নিচু করে বলে, ভাই আমাদের বিয়ের 7 মাস হলেও আজ পর্যন্ত তাকে জড়িয়ে ধরতে পারিনি আমি। সে আপনাকে আজও ভালোবাসে। সে আপনার আশেপাশে থাকার জন্যই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। রাজ, তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই? ভাই আমি যা বলছি সব সত্যি বলছি, কিন্তু বনু এসব জানলো কিভাবে আমি জানি না। রায়হান আর কিছু না বলে আবারও একই ভঙ্গিতে বসে থাকে। রাজও সেখান থেকে কিছু না বলে চলে যায়। না জানি কোন অপরাধে দিলায় মনে জীবন, আমারে পড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডোবাইতে তোমার এত আয়োজন, আমারে ডোবাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে, খবর নিলা না বিধি, খবর নিলা না। রাত 3টায় নিজের রুমের বারান্দায় বসে কাপা কাপা গলায় গানের লাইনটুকু গায় শ্রাবু। আজ 1 মাস 13 দিন হয়ে গেল রায়হানের সাথে তার বিচ্ছেদ। এই 1 মাস 13 দিনের প্রতিটি দিন শ্রাবু অপেক্ষা করত রায়হানের আসার। সে ভাবত রায়হান হয়তো আসবে আর তার ভুলটা স্বীকার করবে, কিন্তু তার আফসোস রায়হান আর আসে না। শুনেছে রেহেনা বেগম সেদিন খান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার
6 দিন পর রাজের সাথে যোগাযোগ করে লন্ডনে রায়হানের কাছে চলে যায়। এই কয়েকদিন শ্রাবু কারো সাথে কথা বলেনি। সবাই তাকে এটা ওটা বলে হু হ্যাঁ ছাড়া বাড়তি একটা কথাও বলে না। সারাদিন রুম বন্দি হয়ে থাকে। মুক্তার খান প্রতিদিন 2 বার করে মেয়ের রুমে এসে গল্প করে, কিন্তু শ্রাবু কোনো কিছুই বলে না। দেখতে দেখতে শ্রাবুর বাংলাদেশে আসার 2 মাস হয়ে যায়, আর এইদিকে শ্রাবুর পেট ফুলতে থাকে। সবাই ব্যাপারটা লক্ষ্য করে, কিন্তু কেউ কিছু বলে না। এরই মাঝে ফাতেমা বেগম সূর্যকে জোর করলে সূর্য ফাতেমা বেগমকে সবটা বলে। এতে ফাতেমা বেগমের রাগ হলেও পরে খুশি হয়। শ্রাবুকে এই বাড়িতেই রাখা হবে বলে ডিসিশন নেয় ফাতেমা বেগম। আর এরই মধ্যে সেদিন দুপুরে মরিয়ম বেগম স্বামীর মেয়েকে নিয়ে চিন্তায় অসুস্থ হতে দেখে মেয়ের কাছে যায় মেয়েকে বোঝাতে, কিন্তু শ্রাবু তার বুঝ মানেনি বলে মরিয়ম বেগম শ্রাবুকে বলে, তুই একটা অপয়া মেয়ে, বাড়ির ছেলেকে খুন করার চেষ্টা করেছিস, এখন নিজের বাপটাকেও খাবি, তারপর শান্তি হবি। শ্রাবু তার ছেলের হাসি হেসে বলে, আম্মু, তুমি বরাবরই আমার ব্যাপারে অন্ধ ছিলে। ওই লোকটার প্রতি তোমার অগাধ বিশ্বাস ছিল, এখনো আছে, অথচ আমার প্রতি তোমার বিন্দুমাত্র বিশ্বাস কখনোই ছিল না। আমি চলে যাচ্ছি আম্মু, যদি কখনো জানতে পারো আমি মরে গেছি, সেদিনও এই অপয়া মুখটা দেখতে যেও না, আর ওনাকে কখনো জানতে দিও না ওনার এক টুকরো অংশ আমার গর্ভে। আমি তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি, অন্তত আমার গর্ভে বেড়ে ওঠা প্রাণটাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। শ্রাবুর এমন কথায় মরিয়ম বেগমের কলিজা ছিঁড়ে কান্না আসে। সে মেয়েকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলে, মা, তুই কোথাও যাবি না, আমি তোকে যেতে দিব না। রাগ হয়ে দুটো কথা বলেছি বলে বাড়ি ছেড়ে চলে যাবি? মা, যাস না আমাদের ছেড়ে। শ্রাবু হালকা হেসে মরিয়ম বেগমের কপালে চুমু খেয়ে বলে, আম্মু, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, আমাকে মাফ করে দিও। মেজ ফুপিকে বলো আমি তার ছেলেকে মারতে চাইনি, পারলে আমাকে যেন ক্ষমা করে দেয়। আমি আর এই অপয়া মুখ কাউকে দেখাতে চাই না। ওনাকে তোমরা দেখে শুনে রেখো, আজ থেকে মনে করবে তোমাদের মেয়ে মরে গেছে। শ্রাবু কথাটা বলে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। মরিয়ম বেগম কান্না করতে করতে শ্রাবুকে পেছন থেকে বহুবার ডাকে আটকানোর জন্য, কিন্তু শ্রাবু পিছু ফিরে তাকায় না। মরিয়ম বেগমের কান্নার আওয়াজ শুনে সবাই ছুটে আসে শ্রাবুর রুমে। মরিয়ম বেগমকে ফ্লোরে বসে কান্না করতে দেখে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। মরিয়ম বেগম সবটা বলতেই মুক্তার খান ধপ করে ফ্লোরে বসে পড়ে, আর ফাতেমা বেগম, সূর্য, বিথি, সুমাইয়া একসাথে কান্না করে ওঠে। সূর্য দৌড়ে যায় শ্রাবুকে আটকাতে, কিন্তু ততক্ষণে শ্রাবু বাড়ি থেকে বেরিয়ে গেছে। সূর্য সদর দরজায় হাঁটু ভেঙে বসে পড়ে। সাইফুলের চোখেও পানি। সে সূর্যের পাশে বসে সূর্যকে এক হাতে জড়িয়ে ধরে। পুরো বাড়িতে যেন শোকের ছায়া নেমে আসে। হৃদয় পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও আর শ্রাবুকে খুঁজে পায় না। একদিনের ভেতরে উধাও হয়ে গেল মেয়েটা। কেউ আর খুঁজে পেল না মেয়েটাকে। তারপরের ঘটনাগুলো তো আপনার জানাই আছে জায়ান। জানেমান, তোমার সাথে এত কিছু হয়ে গেল আর তুমি তুমি আমাকে একটাবার বললেও না। বলে কি হতো বলুন? আমার কালো অতীত তো আপনাকেও ধ্বংস করে দিত। আজ 3টা বছর নিজের মনের ভিতর এত কষ্ট লুকিয়ে রেখে আমাকে তুমি পাপী বানালে। আপনি পবিত্র, আপনার কোনো পাপ নেই। পাপ তো আমি করেছিলাম আপনার সাথে অভিনয় করে। আপনাকে কষ্ট দেওয়ার শাস্তি আল্লাহ আমাকে এভাবে দিলেন। তুমি তো আমার পবিত্র ফুল, তুমি আমার রানী, তাহলে তুমি কিভাবে পাপী হতে পারো? আমি পাপী না বলছেন? হ্যাঁ, আমি বলছি তুমি পাপী না। আমার ছেলের বাবাকে মারতে চেয়েছি, তাকে বাবার অভাবে রেখেছি, আমি আমার বাবা মায়ের মনে আঘাত দিয়েছি, তবু আমি পাপী না? তুমি পাপী না, তুমি যা করেছিলে বেশ করেছিলে। শ্রাবু আর কিছু বলল না। সে নিকোষ কালো আকাশের পানে তাকিয়ে অঝরে চোখের পানি ফেলে, যার কোনো শব্দ নেই। জায়ান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রাবুর মুখ পানে। জায়ান কিছুক্ষণ চুপ থেকে অশ্রুসিক্ত নয়নে শ্রাবুর দিকে তাকিয়ে আবারও বলে, জানেমান, বিয়ে করবে আমাকে? শ্রাবু অজানার দৃষ্টি রেখে বলে, কলঙ্কিত জীবনে জড়াবেন না জায়ান। আমি এখন 25 বছরের একটা নারী। আমার সৌন্দর্য, জৌলুস সব ফুরিয়ে গেছে। আমি আপনার যোগ্য না। আপনি আপনার জীবনে ফারিয়াকে জড়িয়ে নিন, ও আপনাকে খুব ভালোবাসে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর কিসের কলঙ্কের কথা বলছো তুমি জানেমান? যেখানে তুমি ছিলে পবিত্র ফুল, সেখানে কলঙ্ক কিসের? আমি তো তোমার সৌন্দর্য জৌলুস দেখে 20 বছর আগে ভালোবাসিনি।
তখন তো তুমি নিতান্তই বাচ্চা ছিলে। তাহলে এখন কেন সৌন্দর্য জৌলুসের কথা আসছে? আর ফাহি আমার ছোট বোন ব্যতীত কিছুই না। আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না জায়ান। আমার হয়ে সারা জীবন থাকতে তো পারবে, নাইবা হলো তোমার ভালোবাসা পাওয়া। দিন শেষে তোমাকে বুকে জড়িয়ে শান্তিতে ঘুমাতে তো পারবো। সব স্বপ্ন পূরণ হয় না। আল্লাহ চাইলে সব স্বপ্নই পূরণ হয়। আমি আপনার জীবন নষ্ট করতে চাই না। কিন্তু আমি আমার জীবন তোমার হাতেই নষ্ট করতে চাই। পাগলামি করছেন। আমাকে বিয়ে করলে 2 দিন পর আপনার আফসোস করতে হবে। তোমাকে না পাওয়ার আফসোস যে আমার সারা জীবন থাকবে। সব চাওয়া কি আর পূর্ণতা পায়? হয়তো আমাদের পূর্ণতা হবে বলেই আল্লাহ দ্বিতীয়বার তোমাকে আমার জীবনে পাঠিয়েছে। জায়ান, এটা সিনেমা নয়, এটা বাস্তব জীবন। বাস্তব জীবন সিনেমার থেকে কম কিসে? আপনি কেন বুঝতে চাইছেন না জায়ান? আমি কখনোই আপনার হতে পারবো না। সমাজে আমাকে নিয়ে আপনি চলতে পারবেন না। সমাজ দিয়ে আমি কি করব যদি তোমাকেই না পাই? সমাজ তো তোমার শূন্যতা আমাকে ভোলাতে পারেনি। তাহলে আজ কেন সমাজের দোহাই দিচ্ছ? জায়ান প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন। জানেমান, প্লিজ জায়ান, রিকোয়েস্ট করছি। জায়ান আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। শ্রাবু ঘাড় ঘুরিয়ে একবার জায়ানকে দেখে তারপর দোলনায় ঘুমানো নিজের সন্তানকে এক পলক দেখে। রাত 4টার কাছাকাছি, তবু তার চোখে ঘুম নেই। পুরনো স্মৃতিগুলো আবারও মস্তিষ্কে পীড়া দিচ্ছে। বুকে ব্যথা হচ্ছে। সে চোখের পানি আর বুকের ব্যথা নিয়ে আকাশ পানে তাকিয়ে বলে, আপনাকে আরো একটা বার নিজের করে পাওয়ার লোভ হচ্ছে, কিন্তু হায় আফসোস, আপনি আমার আর কখনোই হবেন না। আমাদের বিচ্ছেদ হয়েছে। আমি আপনাকে হারিয়ে ফেলেছি। আজ বড্ড বেশি মনে হচ্ছে তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। আসলেই বুঝিনি আপনার ভালোবাসার নামে অভিনয়গুলো। আপনি কখনোই আমার ছিলেন না মিস্টার চৌধুরী। কথাগুলো বলেই আবার চোখ বন্ধ করলো শ্রাবু। চোখ বন্ধ রাখা অবস্থায় সে রিনঝিনিয়ে গান ধরল, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে সে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খুঁজে মন, তবু হায় তুমি দাও না ধরা। ও বারে বারে কথা থেমে যায়, আরো একাই জীবন মনে হয় থাকি দিশে হারা। মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে সে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। এলোমেলো ঝড়ে বুকে কিছুতেই থামে না, কমে না তবু ভালোবাসা। ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আশা রোদ ওঠে না, কাটে না ধোয়া ধোয়া কুয়াশা। বুকের ব্যথা দাগে লেখো এ কোন কাহিনী, কাছে সে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। সত্যি আপনার অভিনয়ের সূচনা উপসংহার আমি বুঝিনি। আপনার চোখের চাওয়াতেও যে অভিনয় ছিল তাও বুঝিনি আমি। আপনি এতটা নিষ্ঠুর কেন হলেন মিস্টার চৌধুরী? আমার ভালোবাসায় তো কোনো কমতি ছিল না, তবুও কেন এমনভাবে অভিনয় করলেন আমার সাথে? কথাগুলো বলেই ডুকরে কেঁদে ওঠে শ্রাবু। আজ তার সব থেকেও নেই। সে নিঃস্ব, একদম নিঃস্ব। তার রুমের বাহিরে তখনও জায়ান দাঁড়িয়েছিল। শ্রাবুর প্রতিটা কথাই তার কানে গেছে। সে সেখানে দাঁড়িয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলে আর বলে, জানেমান, এবার তো আমাকে একটু ভালোবাসো।
জীবনের 20টা বছর তোমার অপেক্ষায় পার করলাম, এবার তো আমার অপেক্ষার অবসান ঘটাও। জানেমান আমি সত্যি তোমাকে ভালোবাসি। কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কি উপায়ে ফেরা যায় তোর স্বপ্নতে আবার। রাত 3টায় নিজের রুমে বারান্দায় বসে আনমনি গান গাইছে রায়হান। গত 3টা বছর পাগলের মতো খুঁজছে শ্রাবুকে, কিন্তু কোথাও তার দেখা মেলেনি। বেঁচে আছে কিনা মরে গেছে তাও তার জানা নেই। দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তের সব জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি তাকে। রায়হান এখন খোঁজে তার প্রেয়সী হলিদিয়াকে। রায়হান এখনো জানে না তার সাথে শ্রাবু কেন এমন করলো। রায়হান যখন আনমনে এসব ভাবছিল, তখনই তার রুমে তার আম্মু প্রবেশ করে। রুমে ঢুকেই দেখে রায়হান বারান্দায় বসে আনমনে কি সব বলছে আর চোখের পানি ফেলছে। রেহেনা বেগম হতাশার নিঃশ্বাস ফেলে রায়হানের কাছে গিয়ে তার পাশে বসে বলে, আর কতদিন এভাবে থাকবি? তোর জন্য মেয়ে ঠিক করেছি, তোর বিয়ে ঠিক করেছি আমি। আগামী মাসের 17 তারিখ আমরা বাংলাদেশে ফিরব, আর 21 তারিখে বিয়ে। রায়হান তার আম্মুর কথায় তার দিকে তাকিয়ে বলে, আম্মু, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। আগেই বলেছি, তাই এক কথা বারবার আমাকে বলবে না। আমার জীবনে একমাত্র নারী আমার হলদিয়া। নিজের দিকে একবার তাকা, কি হাল করেছিস নিজের। এবার তো তাকে খোঁজা বাদ দিয়ে দে, নিজের জীবন সুন্দর করে সাজা। আম্মু, আমি আজও আমার হলদিয়াকেই ভালোবাসি। আমি তাকে খুঁজবো। 3 বছরে তো পেলি না, আর কবে পাবি? আল্লাহ যেদিন ভাগ্যে লিখে রেখেছে। যদি কোনো দিন খুঁজেই না পাস? তবুও খুঁজতেই থাকবো। আমি যে তোর এই অবস্থা সহ্য করতে পারছি না আব্বু। আমারও তো ইচ্ছে করে তোর একটা সুন্দর সাজানো সংসার দেখার। আমার সাথে কেন এমন হলো আম্মু? আপু, তুই বাংলাদেশে যা, অন্তত নিজে একবার খোঁজ কর। যাবো আম্মু, কিছুদিন পর যাব। রেহেনা বেগম আর কিছু না বলে চুপচাপ ছেলের পাশে বসে থাকে। আর তখনই রাজ সেখানে আসে। তারপর তাদের দেখে বারান্দায় গিয়ে রেহেনা বেগমের পায়ের কাছে বসে রেহেনা বেগমের কোলে মাথা রেখে বলে, আম্মু, রাজ এখন রেহেনা বেগমকে আম্মু বলেই ডাকে। রায়হানকে ভাই বলে তাকে কেন আন্টি ডাকবে? তাই রেহেনা বেগমের আদেশ করে তাকে আম্মু ডাকতে। সে থেকে রাজ রেহেনা বেগমকে আম্মু ডাকে। রেহেনা বেগম রাজের ডাকে সহসা উত্তর দেয়, ভালোবাসা কেন এত কাঁদায়? পৃথিবীর বুকে সবাই স্বার্থপর। ভালোবাসা কারো জন্য বেঁচে থাকার আরেক নাম। আবার কারো কাছে দুদিনের মোহ হয়। আম্মু, আমি তো মৃদুকে ভালোবেসেছিলাম। ওই যে বললাম না, কারো বেঁচে থাকার আর এক নাম তো কারো কাছে মোহ। মৃদুর সাথে আজ ডিভোর্স সম্পূর্ণ হলো। 3 বছর পর ডিভোর্স দিলি কেন? এতদিন আমি ওর বাবা মায়ের কথায় সম্পর্ক রেখেছিলাম, কিন্তু না, সে আজও ভাইকেই ভালোবাসে, তাই সম্পর্ক এখানেই শেষ করলাম। রাজের কথা শেষ হতেই রায়হান বলে, রাজ সেদিন সত্যি মিতু হলদিয়াকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল? রাজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, জি ভাই, মিতু ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। কেন করেছিল এমনটা? আপনাকে পাওয়ার আশায়। মিতু কিভাবে জেনেছিল হলদিয়া প্রেগনেন্ট? বনু সিঁড়ি থেকে পড়ে যাওয়ার 2 দিন আগে নাকি বনু বমি করছিল, আর সেটা দেখে মিতুর সন্দেহ হয়। তাই সেদিন মিতু বনুকে নিয়ে হসপিটালে চেক আপ করায়। তারপর জানতে পারে বনু প্রেগনেন্ট, আর সেদিন থেকেই আপনাকে হারানোর ভয়ে সিঁড়ি থেকে বনুকে ফেলে দেয়, আর সাজায় বনু সিঁড়ি থেকে পড়ে গেছে। এসব কি মিতু নিজে বলেছে? মিতু কেন এমন করলো? ও কি জানতো না আমি আমার হলদিয়াকে কখনো আমার থেকে দূরে যেতে দিতাম না? মিতু ভেবেছিল বনু সারা জীবনের জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে আপনি বনুকে ছেড়ে দেবেন, আর সে আমাকে পেয়ে যাবে। এখন মিতু কোথায় আছে? আমি সব প্রমাণসহ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
রেহেনা বেগম রাজের কাছে এসব শুনে হতভম্ব হয়ে যায়। তার এসব কিছুই জানা ছিল না। আজ 3টা বছর পর এসব জেনে এখন নিজেকেই অপরাধী মনে হচ্ছে। সেদিন না বুঝেই শুধু শুধু মেয়েটাকে কত কথা শুনিয়েছিল। আজ যখন ভুল বুঝলো মেয়েটা তাদের কাছে নেই, কথায় আছে তাও জানে না। রায়হান তাচ্ছিল্যের হেসে বলে, মিতু বড্ড বোকা ছিল রে রাজ, তাই তোর ভালোবাসাটা দেখলো না। আমি তাকে নিয়ে আর ভাবতে চাই না ভাই। আমি এখন শুধু মনে প্রাণে চাই বনুকে আপনি খুঁজে পান। হ্যারির কোনো খোঁজ পেয়েছিস? না ভাই, 2.5 বছর ধরে কোথায় গা ঢাকা দিয়েছে তা জানা নেই। খোঁজ চলছে, পেলেই জানাবো। হেভেন কোথায়? ও আপনার ছেলেই আছে। বাপ মৃত্যুর কোলে জেনেও ছেলে ধরা দিচ্ছে না, ইন্টারেস্টিং ব্যাপার। ভাই আমরা বাংলাদেশ কবে যাচ্ছি? 2 দিন পর। সব কিছু রেডি করব? হুম। আম্মু যাবে? না, আম্মুকে এখন নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে ভাই। রাজ কথাটা বলে চুপ হয়ে বসে থাকে। রেহেনা বেগম রাজের মাথায় হাত বুলিয়ে দেয়। রায়হান নিকষ কালো আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। সুইজারল্যান্ডের জোরিক শহরের আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছে হ্যারি। কারণ সেদিন শপিং মলের সিসিটিভি ফুটেজে হ্যারিকে শ্রাবুর পাশে দেখেছিল রায়হান। আর তখন থেকেই রায়হান হ্যারিকে খুঁজছে। আর এই খবরটা কোনোভাবে হ্যারি জেনে যায়। তাই গা ঢাকা দিতে সুইজারল্যান্ডের জুরিক শহরের আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছে একটা কালো রঙের বাংলো। দেখলেই কেমন অভিশপ্ত মনে হয়, শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। বাড়ির ডিজাইন, বাড়ির ভেতরে কালো রঙের সাথে লাল লাইটিং, মনে হচ্ছে কোনো অভিশপ্ত ভ্যাম্পায়ার এখানে বন্দি। কিন্তু না, এখানে হ্যারি গা ঢাকা দিয়েছে। রায়হানের লোক অবশ্য এখানেও হ্যারিকে খুঁজেছে কিন্তু পায়নি, কারণ হ্যারি তখন জেনেভা শহরে ছিল। আর রায়হানের লোক যখন জেনেভা শহরে যায় তখন হ্যারি এখানে এসে লুকায়। হ্যারি তার অন্ধকার আচ্ছন্ন রুমের ফ্লোরে বসে শ্রাবুর একটা হাস্যোজ্জ্বল ছবি নিয়ে বিড়বিড় করছে। শ্রাবুর লন্ডন ছাড়ার 13 দিন পর হ্যারি জানতে পারে রায়হানের অগোচরে সেও বাংলাদেশে পুরোটায় শ্রাবুর খোঁজ করে কিন্তু পায় না। তার ড্যাড ও রায়হানের কাছে বন্দি সেটাও জানে। হ্যারি সেদিন আন্ডারগ্রাউন্ড থেকে বের হবে যেদিন শ্রাবুকে পাবে। হ্যারির ভাবনার মাঝেই রুমে প্রবেশ করে রিভান। রিভান হ্যারিকে ডেকে বলে,